আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক আইজির উপর যে রাহু গ্রাস, এটি কেন হলো? কারণ এরকম তো হওয়ার কথা ছিল না। সবাই ধারণা করেছিলেন যে আইজি বেনজির যতদিন আওয়ামী লীগ থাকবেন ততদিনই তিনি বাংলাদেশের যে আওয়ামী লীগের আকাশ, সেই আকাশের উজ্জ্বল চন্দ্ররূপে কিংবা তারকারূপে, এমনকি সূর্যরূপে তিনি প্রভা বিকরণ করবেন। এর আগে যারা আইজি ছিলেন এবং মোরাললেস সরকারের গুড বুকে ছিলেন, তারা সবাই বেশ বড় রকমের পুরস্কার পেয়েছেন। জনাব নূর মোহাম্মদ সাহেব, তিনি সংসদ সদস্য হিসেবে নিয়োগ লাভ করেছেন, মানে নির্বাচিত হয়েছেন, মনোনয়ন পেয়েছেন। তার আগে তিনি সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। হাসান মাহমুদ খন্দকার নামের একজন আইজি ছিলেন, তিনি দলের কেউ নন, কিন্তু তারপরেও তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছে। আসাদুজ্জামান মিয়া, তিনি রিটায়ার্ড করার পর তাকে আরও 3 বছরের চুক্তিতে আইজির মতোই একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এইবারে ঢাকা মেট্রোপলিটন কমিশনার ছিলেন এক ভদ্রলোক, তিনিও একবার একটা জিহাদি বক্তব্য দিয়ে একেবারে দলের খুব কাছাকাছি চলে এসেছিলেন। তিনি আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে কেন আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মতো যারা লোকজন রয়েছেন তারা এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে বলতে পারেন না। সেই ভদ্রলোকের তকদির খুলে গিয়েছেন, তিনি একটি সংস্থাতে খুব উঁচু পদে তিনি নিয়োগ লাভ করেছেন। তো এই সকল পুলিশ কর্তাদের বাইরে আরও অনেক পুলিশ কর্তাদের তকদির খুলে গিয়েছে। সিভিল সার্ভিসে যারা দলবাজি করেছেন তাদের তকদির খুলে গিয়েছে, এবং তাদের কাউকে নিয়ে এখনো পর্যন্ত একটা ট্রু শব্দ হয়নি এবং তাদেরকে স্পর্শ করার ক্ষমতা কারো হয়নি। তো সেক্ষেত্রে এই দলের যিনি উজিরে আজম, মানে সরকার সমর্থক আমলা কামলাদের যিনি প্রধানমন্ত্রী, আমলা কামলাদের প্রধানমন্ত্রী বা প্রধান আমির বা প্রধান অতিথি, মেহমান আজিম, তো সেই মানুষটি হলেন ডক্টর বেনজির। ডক্টর বেনজিরের যে জৌলুস, এটি সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের চাইতেও বেশি ছিল। তো সেই ডক্টর বেনজিরের জীবনে এই দুর্বিষহ বিষয়গুলো কেন নেমে এলো? যে পত্রিকা রিপোর্ট করেছে তারা সরকারের খুবই ঘনিষ্ঠ, অর্থাৎ বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ। আবার এই পত্রিকায় তো আরো অনেক জনের রিপোর্ট এসেছে, কালের কণ্ঠের চাইতেও শতগুণ জনপ্রিয়, গ্রহণযোগ্য প্রথম আলো কিংবা ডেইলি স্টার। সেখানে আব্দুল হাই বাচ্চু থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে সেই পত্রিকার সম্পাদকীয় ছাপা হয়েছে, রিপোর্ট ছাপা হয়েছে, তথ্যপত্র সহ, কিন্তু তাদের একটা পশম স্পর্শ করা যায়নি। এমনকি এই পত্রিকা যে প্রকৌশলী তাকসিম, যিনি ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর, তার বিরুদ্ধে লিখতে লিখতে এদের কলম দিয়ে রক্ত ঝরিয়ে ফেলেছে, কিন্তু তাকসিম সাহেবের শুধুমাত্র প্রমোশন হয়েছে। এই পত্রিকা সেই ভূমি মন্ত্রী জাভেদ সাহেবের বিরুদ্ধে কত 2,500 কোটি না কি কত টাকা কি সব লিখলো, ঠিকলো, কিছুই হলো না। তো সেক্ষেত্রে বেনজিরকে নিয়ে এরকম কেন হলো, এটি নিয়ে প্রশ্ন হচ্ছে। এটি নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক নানা কথা বলার চেষ্টা করেছেন। কেউ বলার চেষ্টা করেছেন যে পুলিশের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেখানে বেনজির বিরোধীরা এখন খুবই স্পর্শকাতর পর্যায়ে আছে। তো তারা প্রথমে বেনজির সাহেবকে টার্গেট করে বেনজির সাহেবকে শাস্তির মধ্যে নিয়ে তাকে ফিনিশড করে দিতে পারলে, বেনজির পন্থী যদি অন্তত 100 ঊর্ধ্বতন কর্মকর্তাকে টার্গেট করে তাদেরকে চাকরিচ্যুত করা যায়, তাহলে যারা বেনজির বিরোধী আছেন তাদের সকলের তকদির খুলে যাবে। কাজেই পুলিশের পক্ষ থেকেই এরকম একটা প্রমোট করা হচ্ছে, এবং সেখানে সরকারের ভিতরে বাইরে, গণভবন, বঙ্গভবন, সংবাদপত্র, সব জায়গাতেই একটা প্রভাবশালীদের একটা লেনাদেনা চলছে এবং একটা ভারসাম্যের খেলা চলছে। হতে পারে, কিন্তু আবার কিছু পোর্টাল আছে যারা সরকারের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং যাদের সঙ্গে অনেক গোয়েন্দা সংস্থার খুব ওঠা বসা আছে, এবং যারা অনেক তথ্য দেন। একসময় প্রধানমন্ত্রীর সঙ্গেও এরকম কিছু ওয়েব পোর্টালের ভালো সম্পর্ক ছিল, যারা সরকারের পক্ষে বিভিন্ন প্রচারণা চালায় এবং পরবর্তীতে এর অনেকগুলি বাস্তবায়িত হয়। তো এরকম একটি পোর্টালে দেখা গেল যে বেনজির সাহেব লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন, এবং এই যে দেখা করেছেন সেই দেখা করার তথ্য এবং প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে, এবং এটি জায়গা মতো চলে যাওয়ার কারণেই ডক্টর বেনজিরের কপালে এই দুর্ভোগ এবং দুর্দশা নেমে এসেছে। এখন যে ওয়েব পোর্টালটার কথা বলছি, তারা খোলামেলা বলেছে যে লন্ডন বিএনপির যিনি সভাপতি রয়েছেন জনাব মালেক, আমাদের মালেক সাহেবকে অনেকেই চেনেন। লন্ডনে বসে তিনি অনেক টকশোতে অংশগ্রহণ করেন, বিশেষ করে যে টকশোগুলো হয় সেখানে, এবং দলের পক্ষে তিনি খুব জোরালো বক্তব্য দেন। এবং এর আগে তিনি হেলেনা জাহাঙ্গীর যা ছিলেন বা আছেন, তার বিরুদ্ধে তিনি টকশো করে বা দুজনের টকশোতে অংশগ্রহণ করে হেলেনা জাহাঙ্গীরকে খুব অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগালি করে জনাব মালেক একেবারে কিংবদন্তিতে চলে গেছেন। মানে এইরকম
তিনি তারেক রহমান সাহেবের সম্ভবত খুব ঘনিষ্ঠজন এবং লন্ডনে বিএনপির মধ্যে তার একটা প্রভাব রয়েছে। তো সবাই বলার চেষ্টা করছেন যে মালেক সাহেবের মাধ্যমে তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক হয়েছে। এখন সেই বৈঠকে কি হয়েছে, কি কথাবার্তা হয়েছে, আদৌ হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু সেই পোর্টালের বক্তব্য অনুযায়ী তিনি অর্থাৎ বেনজির সাহেব জনাব তারেক রহমান সাহেবকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য এবং উপাত্ত তাকে দিবেন, অনেক গোপন বিষয় দিবেন তাকে, বিনিময়ে তিনি একটা সেফ এক্সিট বিএনপি যদি ক্ষমতায় আসে তিনি চাইবেন, এরকম একটি বক্তব্য। এখন আপনারা যারা মানে একটু চিন্তা ভাবনা করেন তারা খুব সহজেই বুঝতে পারবেন যে ডক্টর বেনজিরের কাছে এমন কি তথ্য থাকতে পারে যে তথ্য আপনার আমার আন্দাজের মধ্যে নেই, কিংবা এমন কি তথ্য থাকতে পারে আওয়ামী লীগ সম্পর্কে যেটি তারেক রহমান সাহেবের জন্য খুব বেশি দরকার, এবং লন্ডনে বসে তারেক রহমান সেটা জানলে তার খুব উপকার হবে। আই ডু নট থিঙ্ক সো। এটা হলো একটা বিষয়। অর্থাৎ ডক্টর বেনজিরের কোনো তথ্যই তারেক রহমান সাহেবের দরকার নেই, বিএনপিরও দরকার নেই। এখানে এই জমানাতে যে পুলিশি কর্মকাণ্ডগুলো চলেছে, নির্বাচন নিয়ে পুলিশ যা কিছু করেছে, বেনজির সাহেব যা কিছু করেছে আওয়ামী লীগের পক্ষে, এটা আমরা যা জানি এবং আমরা যা আন্দাজ করি এর সঙ্গে 19-20 মাত্র পার্থক্য হবে। এখন এগুলোর যে কাগজপত্র বা তথ্যপাত্র প্রমাণপত্র এগুলো আমাদের কাছে থাকলেও আমরা এখন কিছু করতে পারবো না। আবার যদি কখনো বিএনপি ক্ষমতা আসে এগুলোর কিছুই লাগবে না, তথ্যপাত্র সবই খুঁজে পাওয়া যাবে তখন। তো কাজে বেনজির সাহেব আর তারেক রহমান সাহেবের বৈঠকের যে হেতু বা কারণ দেখানো হয়েছে আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। 2 নম্বর হলো বেনজির সাহেব যথেষ্ট ধূর্ত এবং তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে এই মুহূর্তে দেখা করবেন, মালিক সাহেবের মাধ্যমে দেখা করবেন। যদি মাথা ভরা তার গোবর একেবারে 1 বস্তা গোবর ঢুকিয়ে দেওয়া হয়, মানে গরুর মতো যদি তার বুদ্ধি হয়ে যায়, গরুর মাথায় তো ঘিলু থাকে, মানে গরুর গোবর যদি কারো মাথার মস্তিষ্কের উপকরণ হয়, তবুও তিনি এই মুহূর্তে মানে বেনজির সাহেবের অবস্থায় থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন না। এটা কোনো অবস্থাতেই আপনি মিলবে না। আর এই বিষয়গুলো নিয়ে একটা সম্ভাব্যতা খোঁজা, এই খোঁজার মধ্যেও আমি সাধারণত নির্বুদ্ধিতা, মানুষকে বিভ্রান্ত করা এবং যাকে বলা হয় আসল ঘটনা পাশ কাটিয়ে একজন মানুষকে বা একাধিক মানুষকে নিয়ে রম্য রচনা তৈরি করার একটা প্রয়াস এখানে আমি দেখতে পাচ্ছি। 3 নম্বর হলো যে লন্ডনে জনাব বেনজির গিয়েছেন আর তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা হয়েছে, সেটা যেখানেই হোক না কেন এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেত, সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যেত। তো সেটা যেহেতু হয়নি সেহেতু এই ধরনের বৈঠকের ব্যাপারে আমি অন্ততপক্ষে কোনো যাকে বলা হয় কারণ দেখি না। 3 নম্বরে যেটা হলো যে এখানে ডক্টর বেনজির যদি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে চাইতেন, সেখানে তাবিতাওয়াল আছে, আব্দুল ওয়াল মিন্টু আছে, ব্যবসায়িক কারণে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে পারিবারিকভাবে এদের অনেকের সঙ্গেই ডক্টর বেনজিরের ভালো সম্পর্ক, এমনকি আমি আছি, আমার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারতেন। তখন আমার সঙ্গে যোগাযোগ না করে, আব্দুল ওয়াল মিন্টু সাহেবের সঙ্গে যোগাযোগ না করে, তাবিতাওয়ালের সঙ্গে যোগাযোগ না করে, এশরাকের সঙ্গে যোগাযোগ না করে, এমনকি আন্দালিব রহমান পাঠ্যর সঙ্গে যোগাযোগ না করে তিনি মালিক সাহেবের সঙ্গে লন্ডনে গিয়ে যোগাযোগ করবেন, এটা কিভাবে আপনি মিলান? হাউ ইট ইজ পসিবল? অ্যাটলিস্ট যদি ফালু সাহেবের নাম আসতো, মুফসাদেক আলী ফালু, তাহলে হয়তো কিছুটা বিশ্বাসযোগ্য হতো। কিন্তু মালিক সাহেবের সঙ্গে মানে ডক্টর বেনজিরের সম্পর্ক হওয়ার কোনো রকম সূত্র, লিঙ্কেজ কোনো কিছু নেই। দিস ইজ একটা সাইড। অন্য সাইড হলো বেনজির সাহেব কেন তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করবেন, আর তারেক রহমান সাহেব বেনজির সাহেবকে কেন তার সঙ্গে দেখা সাক্ষাতের অনুমতি দেবেন? এর কারণ হলো এখানে বেনজির সাহেব তো দূরের কথা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল পুলিশ কর্তা রয়েছেন, মোর দ্যান 1 ডজন পুলিশ কর্তা নয়, 100 পুলিশ কর্তা গত 2014 থেকে এই পর্যন্ত, যাদের সঙ্গে বিএনপির একটা একেবারে পোল সুরাতে রাস্তার মতো একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। মানে বিএনপির লোকজন মরে যাবে কিন্তু ওই লোকদের সঙ্গে এক টেবিলে বসবে না, অথবা ওই লোকগুলো মরে যাবে কিন্তু বিএনপির কোনো লোকের সঙ্গে তারা এক টেবিলে বসবে না, এই ধরনের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এবং সেই দূরত্বের মাঝে জনাব বেনজির আহমেদ প্রধানতম ব্যক্তি। তো কাজেই যেখানে বর্তমানে কোনো উপলক্ষ নেই, কোনো প্রয়োজন নেই, তিনি একজন এখন রিটায়ার্ড ব্যক্তি, তিনি তার নিজের পেট সামলাতে পারছেন না, নিজের শরীর সামলাতে পারছেন না, নিজের খামারের মাছ রাখতে পারছেন না, তিনি তার নিজের খামারের গরু রাখতে পারছেন না, লোকজন নিয়ে যাচ্ছে, তার বাড়ির সামনে পাড়া মহল্লার সাধারণ টোকাই যারা রয়েছেন তারা তাকে গালাগাল দিচ্ছেন, বাপ মা তুলে গালাগাল দিচ্ছেন, তিনি দেশে আছেন না দেশের বাইরে আছেন কেউ বলতে পারছি না, এবং তিনি কোনো রকম